দেখুন, আপনাকে তো এতদিন ধরে দেখছি দাদা, কই এমনটা কিন্তু আগে দেখিনি, মানে মানে কোনো মিলই নেই এখনকার সাথে। আপনাকে না আজকাল আমরা ঠিক চিনতে পারি না। এই তো একটু আগেই তো আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, বলছিলাম যে দাদা যে কি করে এরকম পাল্টে গেলেন। সত্যি বলছি কোয়েল, আমি নিজেও না টের পাচ্ছি যে আমি পাল্টে গেছি, বদলে গেছি। কিন্তু সত্যি একটা কথা বলি কোয়েল, তোমরা যদি আমার শুভাকাঙ্ক্ষী থাকতে তাহলে এই বদলে তোমরা খুব খুশি হতে। আচ্ছা আমাকে সত্যি করে বলো তো কোয়েল, এই বাড়িতে কাকে খুশি করা তোমার দায়? শ্রেষ্ঠার মতন তোমারও তো এই বাড়িতে সমান অধিকার আছে। তাহলে কেন তুমি মিছিমিছি বোকা বোকা মতন তুমি ওকে খুশি করার চেষ্টা করো? শ্রেষ্ঠাকে সত্যি যদি তুমি ভালোবাসো তাহলে ওর চোখে আঙুল রেখে ওকে দেখিয়ে দাও যে ও কোথাও কোথাও ভুল করছে। শাহানার ব্যাপারটা আমি বুঝতে পারি, বেচারা শ্বশুর বাড়ি ছেড়ে নিজের বাপের বাড়িতে বসে আছে, তাকে তো শ্রেষ্ঠাকে খুশি রাখতেই হবে। তাই মনেও যে বিশ্বাস করে সেটা আর মুখে বলতে পারে না। কিন্তু তোমার তো একই অবস্থা হওয়ার কথা ছিল না। স্পেশালি এই ব্যাপারে আমার ভাই এতটাই স্ট্রং, তাহলে তুমি এত উইক হলে কেন? সাদাকে সাদা বলতে পারো না, কালোকে কালো বলতে পারো না, কেন? ওয়েল, মন্ত্র শুধু বগনের কানে পড়েনি, অনেকের কানেই পড়েছে। তুমি তোমার দাদার সাথে কথা বলো না। আমি তো চলে যেতেই চেয়েছিলাম, নাটক করে আমাকে আটকে রেখে দিল। না, তার মানে এই নয় যে আমি আবার চলে যেতে পারি না, আমি চলে যেতেই পারি। তো দেবজিতের সঙ্গে আমি একটু বসতে চাই, তারপর সিদ্ধান্ত নেব। হ্যাঁ চেষ্টা, আমারও মনে হয় তোমার সাথে কথা বলাটা খুব জরুরি হয়ে পড়েছে। ওমা, সে কি কথা? ও আবার ফিরে এলো যে? কি করবে বললো দেখিনি ননদিনী? হ্যাঁ, আপদ থেকে যে তোমাদের নিস্তার নেই গো। ভেবেছিলাম আর কোনোদিন আসবো নি, মনকে শক্ত করে রাখবো, কিন্তু কি করবো বলো দেখিনি? তোমার দাদা এমন কথা কইল, উনি তো আমার স্বামী না, একদিন তো ওনার হাতে সিঁদুর পড়েছিল মাথায়, এমন ধরো অকথা কুকথা বলতে লাগলো আমাকে, আমি আর থাকতে পারলাম না, কেউ মনটাকে শক্ত করে রাখতে পারলাম না, তাই এটা চলে এলুম। ও মামুনি, আচ্ছা তুমি তো বাবার কথা এই বাড়িতে এসছো, বাবা তোমায় নিয়ে এসছো, সেই জন্য এসছো। তো তুমি এত কৈফিয়ত কাকে দিচ্ছ? হ্যাঁ, এত কথা বলার দরকার আছে তোমার? কৈফিয়ত দিতে হবে বই কি? একটা মূর্খ মেয়ে, এগুলো বোঝার ক্ষমতা তোমার নেই। পেটে যদি এতটুকু বিদ্যে থাকতো বুঝতে পারতে কেন কৈফিয়ত দিতে হবে। আমি একটা ডিভোর্সি লোককে বিয়ে করেছি, জেনে শুনে কোনো বিবাহিত লোককে বিয়ে করিনি। এই পৃথিবীর ইতিহাসে খুব কমই আছে যে একই বাড়িতে একজন তার এক্স ওয়াইফ আর বর্তমান স্ত্রী দুজনের সঙ্গেই থাকে। এমন নজির খুব কম আছে। নজির যদি কোথাও থাকে দেবজিৎ, সেটা আমি বরদাস্ত করব না। তুমি যদি এ ব্যাপারে স্ট্রিক্ট করে থাকো, আমার কিন্তু আইনি পদক্ষেপ ছাড়া আর কোনো উপায় থাকবে না, বলে দিলাম। এই কথাটা তুমি আমাকে প্রথম বলছো না, তুমি আগেও আমাকে বলেছ। আর আমার জবাব যে ঠিক কি সেটাও আমি তোমাকে জানিয়েছি, এবং আমার আইনি অধিকার কি কি আছে সবটাই তো তোমাকে বলেছি আমি। কিন্তু একটা কথা ভেবে দেখো শ্রেষ্ঠা, আমি কিন্তু এখন অব্দি তোমাকে ডিসঅনার করিনি, ডিসরেসপেক্ট করিনি। স্ত্রী হিসেবে যা যা মর্যাদা আমি তোমাকে দিয়ে এসেছি, তোমার কোথাও কিছু কম পড়বে না শ্রেষ্ঠা। শুধু আমার অনুরোধ, আইনের জটিলতার মধ্যে না গিয়ে রাধাকে এখানে থাকতে দাও। আর কোনো কারণের আমার মনে হয় না দরকার পড়বে। এইটুকু যথেষ্ট না যে আমার মা বাবা এই বাড়িটা রাধার নামে লিখে গেছেন?
শুধুমাত্র ওই অধিকারে ওর এই বাড়িতে থাকা উচিত, বাকি রইল ওর সাথে বোঝাপড়ার ব্যাপার। তাতে আমি তোমাকে ডাকবো না। ভয় পাসনি গো ছুটকি, এতদিন যেমন ধারা হেতা ছিল তেমন ধারাই থাকবো। একদিন তো আমাকে সহ্য করলি, কোনোদিন তো আমার পানে ফিরেও তাকাসনি কো, বাঁচকের কোন দিয়েও কোনোদিন আমাকে দেখিসনি। একটা মানুষ যে ঘরে থাকে, কিভাবে থাকে, কি খায়, কি পরে, কোনোদিন তো খোঁজও নিসনি। তেমন ধারাই থাকবো লো, নতুন কিচ্ছু নিতে যাবনি জোর করে। আর সত্যি কথা বিশ্বাস করো, ননদিনী আসতে চাইনি কো। এই তুমি থামবে? তোমার সঙ্গে আমরা কেউ কথা বলতে চাই না, বুঝলে? তুমি যে কি জিনিস সেটা আমাদের থেকে ভালো তো আর কেউ জানে না, তাই না? দাদাকে কদিন অসুখের সেবা করতে এসে একেবারে মোহিনী মায়ায় ভুলিয়ে দিলে, যেমনটা ভুলিয়েছিলে আমাদের শ্বশুর মশাইকে। তাই তো তিনি নিজের ছেলেদের সম্পর্কে না ভেবে তুমি এবারে ডিভোর্স হয়ে যাবো তাকে সমস্ত কিছু লিখে দিলে। বাহ, আর তার সেই ভুলের মাসুল গুনছি আমরা। তোমার আর কি, তুমি তো দিব্যি আছো, পায়ের ওপর পা তুলে ভালোই তো চলছে। এখন তো আমরা দেখতেই পাচ্ছি আসলে সুয়োরানী চিরটাকাল তুমিই ছিলে, আর দুয়োরানী আমাদের দিদি ভাই। না 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 না, দেখো যা ঘটেছে সেটা অন্যায়, আর দিদি ভাইয়ের ওপরই অন্যায়ের প্রতিবাদ করছি আমরা, আর করব 100 বার। এটা তো চলতে পারে না, না দাদা। বাবা যতই ওর নামে বাড়ি লিখে দিক না কেন, আমরা তো কেউ কখনো ওকে বাড়ি থেকে বের করে দিইনি, তাই না? এখন যদি ও বাড়ির এক কোণে পড়ে থাকে তো পড়ে থাক, তাতে তো আমাদের কারোরই অসুবিধা হওয়ার কথা না। অসুবিধা তো ওর না, অসুবিধাটা আমার, শাহানা। আচ্ছা, অসুবিধা তোমার? হ্যাঁ সিস্টার, অসুবিধাটা আমার। তুমি তো কোনোদিন আমার অসুবিধে সুবিধে এইসব দেখোনি। আমি তো তোমাকে প্রাণ ঢেলে সব দিয়েছি, কিছু তো বাকি রাখিনি। শর্তহীনভাবে আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমার সাথেই ছিলাম। তার বিনিময়ে আমি কি পেলাম? তুমি কি আদৌ এটা জানো যে আমার কি পছন্দ, বা এই মানুষটা কি খেতে ভালোবাসে? আর জানলেও আই রিয়েলি ডোন্ট থিঙ্ক ইউ কেয়ার। দাদা যেতে না যেতেই তুমি আমার বাড়িটাকে হোটেল বানিয়ে ফেললে, যেখানে তুমি জানো আমি বাড়িটাকে বাড়ি বলতেই ভালোবাসি। আর এই অভ্যেসটা আমাকে রাধা দেয়নি, এই অভ্যেসটা আমি পেয়েছি আমার মা থেকে। একটা কথা মন থেকে বলো তো শ্রেষ্ঠা, যেভাবে যখন আমি অসুস্থ ছিলাম রাধা যেভাবে আমার টেক কেয়ার করলো, তুমি পারতে? তোমার কাছে টাকা আছে, তুমি একটা নার্স রাখতে, 24 ঘন্টার নার্স, কিন্তু রাত জেগে এইভাবে সেবা করতে পারতে? আজ সত্যি যদি রাধা ফিরে না আসতো, আমার পাশে রাত না জাগতো, তুমি কি রাত জাগতে? জাগতে না। তুমি শুধু নিজের অধিকারের লড়াই করতে শিখেছ, আর কিছু না। তবুও চেষ্টা, রাধার সামনে দাঁড়িয়ে, এই এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে আমি তোমাকে বলছি, আমি আজও তোমাকে ভালোবাসি। তুমি আমার সন্তানের মা, তাদের জন্ম দিয়েছ, সেই কষ্টটা তুমি ভোগ করেছ, সেই যন্ত্রণা আমি ভোগ করিনি। আমি আজও তোমাকে স্ত্রী বলেই মানি। তুমি শুধু রাধাকে মেনে নাও। সরি দেবজিৎ, আমি বেঁচে থাকতে সেটা কিন্তু হবে না। এটা আমার আত্মসম্মানের প্রশ্ন, কিছুতেই হবে না। একটা মূর্খ গাধার মতো খাটতে পারে আর রাত জেগে তোমার পাশে বসে থাকতে পারে। এই দিয়ে যদি তোমাকে কেনা যায়, আমি তোমাকে কিনতে চাই না দেবজিৎ। এই দেবজিৎকে আমি কিনতে চাই না, আমার কিচ্ছু চাই না। আমার অধিকার কি করে আদায় করে নিতে হয় আমি খুব ভালো করে জানি।